সিজারিয়ান সেকশন আমরা বলি যে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি, এটা পসিবল হচ্ছে না, ভ্যাজাইনে দিয়ে বাচ্চাকে বের করে আনা পসিবল হচ্ছে না। এখন আমার হচ্ছে সিজার করা লাগবে, আমরা বলি না যে সিজার করা লাগে, সো অ্যাকচুয়ালি ওটা বলতে সিজারিয়ান সেকশনকে বোঝে, আমরা সি সেকশনে বলি এটাকে। তো এটাকে আমরা এলইউসিএই সেইভাবে বলি যে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট সিজারিয়ান সেকশন, কারণ মোস্ট কমনলি এই পদ্ধতিতে করা হয়। অর্থাৎ ধরো ফর এক্সাম্পল আমাদের পেটের যে পিউবিক সিম্পাইসিস থাকে, সো মহিলাদের ক্ষেত্রে পিউবিক সিম্পাইসিসের উপরের রিজনটাতে এরকম একটা মানে একটা ট্রান্সভার্স টাইপের ইনসিশন দেওয়া হয়, এবং ওই ইনসিশন দিয়ে হচ্ছে বাচ্চাটাকে বের করে আনার ট্রাই করা হয়, ভ্যাজাইনালি না, ঠিক আছে? অ্যাবডোমেনে জাস্ট ইনসিশন দিয়ে আমি হচ্ছে এখান থেকে একটু মানে নিয়ে আসতেছি বাচ্চাটাকে। আচ্ছা, তো সি সেকশন সবসময় কিন্তু করা লাগে না। এটা মনে রাখবা যে সি সেকশন বা এই অপারেশনটা আমি তখনই করব যখন আমি দেখব যে অ্যাকচুয়ালি নর্মাল ভ্যাজাইনাল পদ্ধতিতে ডেলিভারি হচ্ছে না, বেশ কিছু কমপ্লিকেটেড কেস যখন হয়ে গেছে, প্লাসেন্টা প্রিভিয়া থেকে শুরু করে কন্ট্যাক্টেড পেলভিস থেকে শুরু করে আরও বিভিন্ন কন্ডিশন থাকতে পারে, যে ক্ষেত্রে আমার সিজারিয়ান সেকশন করা লাগে। সিজারিয়ান সেকশনের ইন্ডিকেশন আছে কিছু, রাইট? তো আমরা এগুলা নিয়ে তো কথা বলবো, তবে তার আগে একটা কথা বলি যে আমি যখন সিজারিয়ান সেকশন করব তখন আমরা কিছু ইনসিশন দিই, সেই ইনসিশনগুলোর কিছু নাম আছে। যেমন ফার্স্ট হচ্ছে আমার কিন্তু স্কিন তো কাটতে হবে, রাইট? স্কিন কেটেই তো আমি ভিতরে ঢুকবো, তো স্কিনে যে আমি ইনসিশন দিব সেটা একটা নাম আছে। মোস্ট কমনলি যে ইনসিশনটা ইউজ করা হয় যেটাকে আমরা বলি ফ্যানেন্সিয়াল ইনসিশন। সো ফ্যানেন্সিয়াল বানানটা লক্ষ্য করো, শুরুতে কিন্তু পি দিয়ে শুরু। সো ফ্যানেন্সিয়াল যে ইনসিশন, এটা হচ্ছে আমরা বলি যে পিউবিক সিম্পাইসিসের 2 ফিঙ্গার উপরে, সো 2 আঙুল দিলাম পিউবিক সিম্পাইসিসের, তার উপরে আমি একটা ট্রান্সভার্স ইনসিশন দিব, এবং এই ইনসিশনটা দিয়ে আমি ফার্স্টে মানে চামড়াটা কাটলাম, স্কিনটা কাটলাম, এবং পরবর্তীতে আমি ভিতরে ঢুকলাম। দেখো ইউটেরাসে আমি আবার ইনসিশন দিব, ইউটেরাসে যাই, ইউটেরাস কাটতে হবে, তাহলে আমি বাচ্চা বের করবো কিভাবে? সো ইউটেরাসে যে ইনসিশন দিব সেগুলো কিন্তু আলাদা ইনসিশন, ওইগুলো আলাদা নাম আছে, ওইগুলো নিয়ে আমরা পরে কথা বলতেছি। আমরা জাস্ট আগে স্কিনে যে ইনসিশন দিলাম সেটা নিয়ে কথা বলতেছি, যে ফ্যানেন্সিয়াল ইনসিশন, এবং এটার অ্যাডভান্টেজ হচ্ছে কসমেটিক্যালি গুড, এবং রেকটাস মাসেল কাট হয় না এই ইনসিশনটাতে। এবং আরেকটা ইনসিশন আছে যেটাকে আমরা বলি জুয়েল কোহেন ইনসিশন। জুয়েল কোহেন ইনসিশন, এটা কার্ভড না, সাধারণত এটা একটু কার্ভড হয়, বাট এটা কোনো কার্ভড হয় না, এবং এটা হচ্ছে একটু উপরে হয় ফ্যানেন্সিয়াল ইনসিশনের 3 সেন্টিমিটার, মানে 3 সেন্টিমিটার না, মানে ফ্যানেন্সিয়াল ইনসিশন একটু উপরে হবে। এবং আমরা বলি যে অ্যান্টেরো সুপার আইলিয়াক স্পাইন এর জয়নিং যে লাইন, ওই লাইনটার 3 সেন্টিমিটার বিলোতে এটা হয় আর কি। দুই সাইডের অ্যান্টেরো সুপার আইলিয়াক স্পাইন যদি আমরা জয়েন করি তার 3 সেন্টিমিটার বিলোতে জুল কোহেন ইনসিশনটা আমরা দিই। তো অ্যাকচুয়ালি এই যে ট্রান্সভার্স সেন্সেশন যেগুলো আমরা স্কিনে দিব, এগুলোর কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। সো অ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে এটাতে পোস্ট অপারেটিভ পেইনগুলো কম হয়, লেস হয়, এবং উন্ড হিলিংটা দ্রুত হয়। সো এটা একটা অ্যাডভান্টেজ, এবং এটার বেটার কসমেটিক রেজাল্ট আছে, অর্থাৎ দেখতে খারাপ দেখায় না। সো এটা একটা অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপার যে অ্যাবডোমেন সেটা কিন্তু ভিজুয়ালাইজ করা যাবে না, কারণ আমি নিচের দিকে একটা ইনসিশন দিচ্ছি, এটা দিয়ে আমি আপার অ্যাবডোমেনকে সুন্দর করে ভিজুয়ালাইজ তো করতে পারবো না। এটা গেল। এখন ইউটেরাইন ইনসিশনে আসি, এটা সব থেকে ইম্পর্টেন্ট, যে ইউটেরাসে আমি কী কী ইনসিশন দিব। ধরো ইউটেরাস কেটেই তো আমি ভিতরে, ইউটেরাসের ভিতরে বাচ্চাটা আছে, তো ইউটেরাসের একটা আপার সেগমেন্ট থাকে, ধরো এই আপার পার্টটাকে আপার সেগমেন্ট বলতেছি, আর নিচে একটা লোয়ার সেগমেন্ট থাকে। তো আপার লোয়ার এভাবে আমরা ভাগ করতে পারি প্রেগনেন্সি যখন অনেক অ্যাডভান্সড অবস্থায় থাকে। সো অ্যাডভান্সড অবস্থায় যখন যায়, স্পেশালি থার্ড ট্রাইমাস্টারে আপার আর লোয়ার সেগমেন্ট আলাদা হয়, ইসমাস পার্টটা লোয়ার সেগমেন্ট হয়ে যায়, এবং ইভেন সার্ভিক্সও লোয়ার সেগমেন্টের সাথে সংযুক্ত হয়ে যায়, পুরোটাকে একসাথে আমরা লোয়ার সেগমেন্ট বলি। তো মেইনলি আপার সেগমেন্টে কিন্তু কন্ট্রাকশনের কাজে মানে অ্যাক্টিভলি কাজ করে, আর প্যাসিভ ডাইলেটেশন হয় হচ্ছে লোয়ার সেগমেন্ট, এটা আমরা জানি। তো মনে রাখবা যে আমরা সবসময় যে কাজটা করি নর্মালি, আমরা এই কাজটা করি যে ইউটেরাসের লোয়ার পার্টে, লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, অর্থাৎ এই যে লোয়ার পার্ট, এই লোয়ার পার্টে আমরা একটা এভাবে এই জায়গায় একটা ট্রান্সভার্স ইনসিশন দিই, এবং এই ইনসিশনটার নাম হচ্ছে কার্স ইনসিশন। সেটার নাম কি? কার্স ইনসিশন। এবং এই কার্স ইনসিশনটা আমরা কীভাবে দিই? লোয়ার সেগমেন্টে দিই, এবং এটাকে আমরা বলি লাক্স যেন আপনার দেখো লোয়ার ইউটেরাইন সেগমেন্ট সিজারিয়ান সেকশন, বা এটাকে লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশনও বলা হয়, এলএসসিএসও বলা হয়, বা এলইউসিএসও বলা হয়। সো এটাই মোস্ট কমনলি করা হয়। এটার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে যেটা আমরা দেখবো, বাট আর একটা পদ্ধতি আছে যে আমি এবার লোয়ার সেগমেন্টে না আপার সেগমেন্টে দিব, এবং ইনসিশনটা ভার্টিক্যালি দিব। তো ভার্টিক্যালি দিয়ে আমি ইউটেরাসটা মানে করে ভিতর থেকে বাচ্চাটা বের করে নিয়ে আসবো। তো এই যে ইনসিশনটা, এই যে আমি কাটটা দিলাম, এটাকে আমি বলি ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন। সো এইভাবে আমি যে সিজারিয়ান সেকশনটা করবো সেটাকে ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন বলি, এটাকে স্যাঙ্গার্স ইনসিশনও বলা হয় এই ভার্টিক্যাল ইনসিশনটাকে। তবে এটা অবসোলেট, এটা কিন্তু এখন ইউজ করা হয় না। কিছু ক্ষেত্রে এটা ইউজ করা লাগতে পারে, সেগুলো আমরা পড়বো যে কোন কোন ক্ষেত্রে ইন্ডিকেশন স্যাঙ্গার্স ইনসিশন দেওয়ার। বাট এটার ক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে যখন আমি এখানে একটা ইনসিশন দিলাম, তখন মানে এখান থেকে বাচ্চা হয়তো বা ফার্স্ট বাইর করলাম, বাট এটা ইউটেরাইন রাপচার নামে একটা টার্ম আছে, ইউটেরাইন রাপচার। তো ইউটেরাইন রাপচার ধরো নেক্সট প্রেগনেন্সিগুলোতে, নেক্সট যতবার প্রেগনেন্সি হবে দেখা যায় ইউটেরাসটা মানে আগে রাপচার হয়ে যাচ্ছে, এই ইনসিশনের সাইটে উইক থাকে এবং রাপচার হয়ে যাবে। রাপচার মানে কি? ছিঁড়ে যাওয়া।
সেরকম একটা চান্স কিন্তু থেকে যায়, উইক থাকে। বাট লোয়ার ইউটেরাইন সেগমেন্ট আসলে এই ট্রান্সভার্স ইনসিশনটা দেওয়াতে ওরকম কোনো প্রবলেম কিন্তু হয় না, এটা একটা বিষয়। এবং এই ইউটেরাইন রাপচারের রিস্ক এখানে কিন্তু 4 থেকে 9% রিস্ক থাকে ইউটেরাইন রাপচারের। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এখানে ভিভ্যাক, হোয়াট ডু মিন বাই ভিভ্যাক? ভিভ্যাক মানে হচ্ছে ভ্যাজাইনাল বার্থ, হ্যাঁ, মানে একবার সিজারিয়ান সেকশন করা হইলো, সিজারিয়ান সেকশন করার পরে ভ্যাজাইনালি পরের বার, ধরো ফার্স্টবার আমি সিজারিয়ান সেকশন করলাম, পরের বার সিজার করার পরের বার আমি হচ্ছে আবার পার ভ্যাজাইনাল ডেলিভারি বা আমি বলতে পারি ভ্যাজাইনাল ডেলিভারি করব, এটা কি করা যাবে কিনা? আনসার হচ্ছে যে না। আমি যদি একবার এই ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন করি, পরের বারও আমার ওই পেশেন্টটাতে ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশনই করা লাগবে। মানে ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন না, সরি, আমি একটু বললাম, মানে ওই পেশেন্টের সিজারিয়ান সেকশনই করা লাগবে। তবে সাধারণত বলা হয় যে একবার আমি যার ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন করবো, তার পরের বার ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন করবো না। তার ক্ষেত্রে আমি কিন্তু সিজারিয়ান সেকশন করব, বাট দেখা যায় যে আমি এলএসসিএস এটা করব, আবার পরের বার আমি এইভাবে এলএসসিএস করে দিলাম, বাট সিজারিয়ান সেকশন করা লাগবে, পরবর্তীতে ভ্যাজাইনাল ডেলিভারি করা যাবে না। বাট এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে কার্স ইনসিশন যাদের আমি দেবো তাদের ক্ষেত্রে একবার সিজারিয়ান সেকশন করার পরে পরের বার কিন্তু আমি আবার ভ্যাজাইনাল ডেলিভারি করতেও পারি, এবং সেক্ষেত্রে 70% চান্স থাকে যে ভ্যাজাইনাল ডেলিভারি সাকসেসফুল হবে, এরকম একটা বিষয় আছে। তারপরে যদি সিজারিয়ান সেকশন করা লাগে সেটাও করা যাবে, মানে রিপিটেড। এবং আমরা বলি যে কন্ট্যাক্টেড পেলভিস, এটা আমরা সাথে পরিচিত, এই কন্ট্যাক্টেড পেলভিস যাদের থাকে তাদের কিন্তু একবার সিজারিয়ান সেকশন করলে প্রত্যেকবারই সিজারিয়ান সেকশনই করা লাগবে, মানে তাদের রিপিটেড সিজারিয়ান সেকশন করা লাগে। কারণ কন্ট্যাক্টেড পেলভিস মানে কি, তার পেলভিসটা এমন স্ট্রাকচার, এটার মধ্যে দিয়ে বাচ্চার হেড কিছুতেই ঢুকবে না। আচ্ছা, এখন আসা যাক যে আমরা যদি আরেকটা কথা বলি যে এই যে ক্লাসিক্যাল যে সিজারিয়ান সেকশন, এখানে নেক্সট প্রেগনেন্সিতে আমরা অবশ্যই সিজারিয়ান সেকশনই করতে হবে, এবং সেটা সাধারণত বলা হয় 36 থেকে 37 উইক্স, এই টাইমই করে ফেলা ভালো। কারণ 37 উইক্সের পরে অনেক বেশি কন্ট্রাকশন, যেমন ব্রাক্সটন হিক কন্ট্রাকশন নামে একটা কন্ট্রাকশন আছে, ব্রাক্সটন হিক কন্ট্রাকশন, এই কন্ট্রাকশনটা অনেক প্রমিনেন্ট হয়ে যায়, ফলে ওইটা ইউটেরাইন রাপচার রিস্ক বাড়িয়ে দিতে পারে। এই জন্য 36 থেকে 37 উইক্স মানে টার্মে পৌঁছানোর আগেই বাচ্চার ডেলিভারি সিজারিয়ান সেকশন করে দেওয়া বেটার। এবং পরবর্তীতে যখন আমরা সিজারিয়ান সেকশন করব, তখন কিন্তু আমরা বলি যে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট সিজারিয়ান সেকশন বা লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশনটা করে ফেলা বেটার। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে যাদের ক্ষেত্রে আমরা কার্স ইনসিশন দিই, কার্স ইনসিশন দিয়ে, অর্থাৎ যেটা নর্মালি আমাদের করা হয়, এই ইনসিশন দিয়ে সিজারিয়ান সেকশন করলে আমরা পরবর্তীতে আবার ভ্যাজাইনাল ডেলিভারি ট্রাই করতে পারবো। তবে কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে আসলে একটা মহিলার যদি ধরো লোয়ার ইউটেরাইন সেগমেন্ট সিজারিয়ান সেকশনই করা হয়েছে, লাক্স করা হয়েছে, তো মানে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট অফ দ্য ইউটারাসে এরকম একটা ইনসিশন দেওয়া হয়েছে, ট্রান্সভার্স একটা ইনসিশন, তো এই ইনসিশন দিয়ে সিজারিয়ান সেকশন করা হয়েছে। বাট দুইটা যদি করা হয়, দুইটা বা তার বেশি সিজারিয়ান সেকশন হয়েছে, একটা মহিলা 2বার সিজার হয়েছে, 3বার সিজার হয়েছে, তাহলে তার আর ভ্যাজাইনালি ট্রাই করার দরকার নেই, তার আমি সিজারিয়ান সেকশনই ট্রাই করবো। একবার যদি সিজারিয়ান সেকশন হয়, পরের বার আমি ভ্যাজাইনালি ট্রাই করতে পারি, বাট 2বার সিজার করছে তারপরে আমি আবার ভ্যাজাইনালি ট্রাই করবো, এটার দরকার নেই, আমরা ডাইরেক্টলি সিজারই ট্রাই করবো থার্ড টাইম। আচ্ছা, আরেকটা কেস আমি বলি, এটা আমি বলে আসছিলাম কনস্ট্রিকশন রিং যখন বলছিলাম যে ইউটারাসের কোনো একটা পার্টিকুলার সেগমেন্ট কনস্ট্রিকশন, ওই জায়গায় কন্ট্রাকশনের কারণে একটা কনস্ট্রিকশন রিং ফরমেশন হতে পারে, এবং ওই সকল পেশেন্টের ক্ষেত্রে আমার যদি সিজার করা লাগে, তাহলে আমি লোয়ার সেগমেন্টই ভার্টিক্যাল ইনসিশন দিয়ে একটা সিজার করবো, সেটাকে আমি ক্রনিক ইনসিশন বলি। সো এই যে ক্রনিক ইনসিশন, এটা হচ্ছে লোয়ার ভার্টিক্যাল সিজারিয়ান সেকশন আমরা বলি, এটাতে ইউটেরাইন রাপচারের কিছুটা রিস্ক থাকে, এবং এটা হচ্ছে মেনলি কনস্ট্রিকশন রিং যদি প্রেজেন্ট থাকে তাহলে আমি এটা করবো। এবং তাহলে দেখো ইনসিশনগুলোর নাম স্যাঙ্গার্স ইনসিশন, যেটা আমরা ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন বলি, কার্স ইনসিশন যেটা নর্মালি করি, এই জন্য এই নামটা সব থেকে বেশি মনে রাখা লাগবে, কার্স ইনসিশন। আর ক্রনিক ইনসিশন হচ্ছে একটু এক্সেপশনাল। আচ্ছা, এখন ধরো একটা মহিলা, সে একবার হচ্ছে প্রিভিয়াস সিজারিয়ান সেকশন হয়েছে, তার একবার বাচ্চা হয়েছে এবং সিজারিয়ান সেকশনে বাচ্চা হয়েছে, এখন পরের বার আমরা কি করব, ভ্যাজাইনাল ডেলিভারি ট্রাই করতে পারি, যেটাকে আমরা বলি ট্রায়াল অফ স্ক্যার বা ভ্যাজাইনাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন বা টোল অ্যাক্ট নামে একটা নামেও এটাকে ডাকা হয়। সো এটা গেল। এখন যদি বাচ্চাটা সাকসেসফুলি ডেলিভারি হয় ভ্যাজাইনালি, সেটা তো হইলো, 70 থেকে 72% ক্ষেত্রে এটা সাকসেসফুলি ডেলিভারি হবে। ভ্যাজাইনাল ডেলিভারি ট্রাই করতে গেলে দেখা যেতে পারে যে ইউটেরাইন রাপচার হয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে আমরা ল্যাপ্রোটমি কিন্তু করতে হবে, পেট কেটে একেবারে পরবর্তীতে আমার বাচ্চাকে বের করে আনার এই প্রসিজারটা করতে হবে। আর যদি দেখি রাপচার হয়ে যাবে ভাব, সেই টাইমে আমি যদি আইডেন্টিফাই করতে পারি, আমি ইমিডিয়েট সিজারিয়ান সেকশন করে দিব, ঠিক আছে। আর যদি মানে একবার সিজারিয়ান সেকশন পরে আবার সিজারিয়ান সেকশন করা যেতে পারে, সেক্ষেত্রে করলে 36 থেকে 37 উইক্সে করে দেওয়া বেটার। আচ্ছা, এখন দেখো যে আমরা যদি একবার সিজারিয়ান সেকশন করা হলো, পরের বার আমি সিজারিয়ান সেকশন না করে আমি ভ্যাজাইনাল ডেলিভারি ট্রাই করতেছি, তাহলে সেক্ষেত্রে কিছু রিস্ক থেকে যায়, বেশি ব্লিডিং হওয়া, ব্লাড ট্রান্সফিউশন লাগা,
বা হচ্ছে ইউটেরিয়ান রাপচার হয়ে যাবে, ইউটারাসটা রাপচার হয়ে যাবে, ছিঁড়ে যাবে, হিস্টেকটমি করা লাগতে পারে, এমনও হইতে পারে যে ইউটেসই ফেলে দিতে হবে এখন পরবর্তীতে ভ্যাজানাল ডেলিভারি করতে যেয়ে। ফিটাস হইলেও তার ফিটাসের অনেক ডিস্ট্রেস হইতে পারে, ফিটাসের ডেথ হয়ে যেতে পারে, বা হাইপেক্সিক ইস্কেমিক এনকেফালোপ্যাথি, যেটাকে আমরা HIE এই নামে ডাকি, সো এটাও কিন্তু হইতে পারে। আচ্ছা, ইলেকটিভ সিজার সেকশন, অর্থাৎ আগে থেকে একটা সিজার প্ল্যান করা হয়েছে একটা মহিলা, যে মহিলার সিজার করবো আমি এখন, স্টিল ওই মহিলার বিভিন্ন প্রবলেম কিন্তু ক্রিয়েট হইতে পারে। যেমন দেখা গেছে যে তার বাচ্চা যদি জন্মগ্রহণ করো, তার ওই বাচ্চাটার কিছু সময়ের জন্য রেসপিরেটরি মানে রেট অনেক বেশি বেড়ে গেছে, টেকিপ নেওয়া হচ্ছে ট্রানজিয়েন্ট টাইমের জন্য, এবং বাচ্চার অ্যানেস্থেটিক এবং অপারেটিভ বিভিন্ন রিস্ক থাকতে পারে বাচ্চা এবং মা দুইজনেরই। এবং এই যে স্ক্যারটা যে হবে সিজার সেকশনের ফলে, এটা কিন্তু মানে এটা কি রাপচার হবে কি হবে, মানে ধরো আমি সিজার সেকশন করলাম, সিজার সেকশন করার পরে এখানে একটা স্ক্যার হইলো, এখন এই স্ক্যারটা আইদার আমি এভাবে ইনসিশন মার্ক হইতে পারে বা স্ক্যার হইতে পারে, অথবা এইভাবে হইতে পারে, আমি কোন ইনসিশন দিয়ে সিজারিয়ান করতেছি সেটার উপর ডিপেন্ড করে। নর্মালি আমরা এটা দিয়ে করি, তো আমরা কোন পদ্ধতিতে আমরা সিজার সেকশন করছি সেটার উপর ডিপেন্ড করে কিন্তু রাপচারের হার ডিপেন্ড করে। যদি আমি এভাবে ভার্টিক্যাল দিয়ে আপার সেগমেন্টে দিই তাহলে এটা রাপচারের চান্স বেশি, আমরা আগেই বলে আসছি, এবং এটাতে রাপচারের চান্স কিন্তু কম। তাহলে টাইপ অফ সিজার সেকশন এটা ইম্পর্টেন্ট। তারপরে প্রিভিয়াসলি কয়টা সিজার সেকশন করা হয়েছে এটা ইম্পর্টেন্ট, এবং ইন্টার ডেলিভারি ইন্টারভালটা ইম্পর্টেন্ট, যে একটা সিজার সেকশনের মাঝে আরেকটা সিজার সেকশনের গ্যাপ কতটুকু। আমরা বলি যে একটা সিজার সেকশন হয়েছে এবং তারপরে আবার একটা ডেলিভারি হওয়ার মাঝে অ্যাটলিস্ট 18 মাস এর কিন্তু একটা গ্যাপ থাকা উচিত। হ্যাঁ, মানে 1 বছর 6 মাস একটা গ্যাপ থাকা উচিত, বা তার থেকে বেশি গ্যাপ। এবং মিনিমাম একটা সিজার সেকশন হওয়ার পরে 6 মাস পরে কিন্তু সে প্রেগনেন্ট হইতে পারবে, বাট তার আগে প্রেগনেন্ট হলে কিন্তু ঝামেলা। সো এরকম বেশ কিছু টাইম আমরা মাথায় রাখবো। আর অ্যানেস্থেশিয়া আমরা মানে পেইনলেস ডেলিভারির জন্য এপিডুরাল অ্যানেস্থেশিয়া যেটা আমরা বলি, এটা দেওয়া যেতে পারে পেইনলেস লেবারের জন্য, এবং এপিডুরাল অ্যানেস্থেশিয়া দিলে সেটা T10 কে টার্গেট করে দেওয়া হয়, যে T10 লেভেল যেটা আছে ওইটা। আর মনে রাখবো সিজার সেকশনের টাইমে আমরা T4 কে টার্গেট করি। আমরা যদিও আসলে সাবেরাকানয়েড রুটে অর্থাৎ স্পাইনাল অ্যানেস্থেশিয়া দিই, অর্থাৎ L3 L4 এর মাঝ বরাবর হচ্ছে আমরা অ্যানেস্থেশিয়াটা দিই, বাট স্টিল আমাদের টার্গেট থাকে যাতে T4 এর ওই জায়গাটাতে কিন্তু যাতে ব্লক হয়, সেন্সরি ব্লক বা আমরা বলি এবং ওইটার মানে T4 থেকে শুরু করে তার নিচের জায়গাগুলো, কারণ এখানে পেরিটোনিয়ামটাকেও আমাদের কন্ট্রোল করা লাগে। পেরিটোনিয়ামের একটা বিষয় এখানে মাথায় রাখবে, যে পেরিটোনিয়ামটাকে কিন্তু আমাদের ম্যানেজ করা লাগবে, কারণ যখন আসলে সিজার সেকশন করতে যাব ওখানে পেরিটোনিয়ামের একটা বিষয় থাকে। আচ্ছা, এবং আমরা আসলে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট সিজার সেকশনের টাইমে কীভাবে বুঝি, আমরা যখন আসলে ইনসিশন দিয়ে পেটের মধ্যে ঢোকার পরে আমরা এই যে ধরো ইউটেরাস, তো ইউটেরাসের সামনে ইউরিনারি ব্লাডার থাকবে এবং এখান থেকে একটা পেরিটোনিয়াল রিফ্লেকশন থাকে। তো আমরা হচ্ছে কী করি, আমরা যে পেরিটোনিয়ামটা সরে সুন্দর করে বুঝতে পারি যে ইউরিনারি ব্লাডারের মানে ইউরিনারি ব্লাডারের টপ এবং এই জায়গায় একটা পেরিটোনিয়াল রিফ্লেকশন আমরা বুঝতে পারি যাচ্ছে এখানে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। সো এইভাবে আমরা কিন্তু এটা রিচ আউট করতে পারি। আর সিজার সেকশনের আইডিয়াল পজিশন আমরা বলি যে সুপাইন পজিশন, একটু লেফট ল্যাটারাল সাইডে টিল্ট হয়ে থাকবে 15 ডিগ্রির মতো, অথবা রাইট হিপে, পেশেন্টের রাইট হিপের ওই জায়গায় একটা ওয়েজ বা একটা বালিশের মতো হচ্ছে আমরা ওই জায়গায় প্লেস করে দিব। ইলেকটিভ সিজার সেকশন নন মেডিকেল রিজনের জন্য আমরা যদি করি সেটা 39 উইক্সে করা যাইতে পারে। আচ্ছা, এখন দেখো আমরা ভিব্যাক যেটা, যে ভ্যাজানাল বার্থ আফটার সিজার সেকশন, মানে ফার্স্টবার সিজার সেকশন করার পরে পরের বার ভ্যাজানাল ডেলিভারি করা হবে, এটা কখন করা যাবে না, মানে আমার সিজার সেকশনই করতে হবে, এটা করা যাবে না, ভ্যাজানাল ডেলিভারিতে যাওয়া যাবে না। আমরা বলি যে ক্লাসিক্যাল সিজার সেকশনে যদি প্রিভিয়াস হিস্ট্রি থাকে, এটা একটা বিষয়, তাহলে আমার পরের বার সিজারই করতে হবে, এটা করা যাবে না, ভ্যাজানাল ট্রাই করা যাবে না। বা ইউটেরাইন রাপচার, মায়োমেক্টমি, হিস্টেক্টমি আমরা যখন করি, আমরা ইউজুয়ালি একটা মহিলা ধরো যে নন প্রেগনেন্ট, পরবর্তীতে সে যে প্রেগনেন্ট হয়েছে, তার মায়োমেক্টমি বা হিস্ট্রি আছে। হিস্টেক্টমি হইলে তো পরবর্তীতে আসলে তার প্রেগনেন্ট হওয়ার পসিবল না, বাট মানে হাউএভার মানে মায়োমেক্টমি, হিস্টেক্টমি এগুলা কিন্তু কন্ট্রাইন্ডিকেশন আসলে আমাদের ভিভ্যাক ট্রাই করার। এবং টি শেপ ইনসিশন। আচ্ছা, একটা কথা বলি, যে যখন সিজার সেকশন করা হবে, তখন আমরা যখন ইনসিশনটা দিব, আমরা ধরো এভাবে ইনসিশন দিলাম একটা ট্রান্সভার্স, তো এটা আমরা এইদিকে একটু নিতে পারবো, এদিকে একটু নিতে পারবো, বাট কখনোই আমরা এভাবে একটা টি শেপড ইনসিশন দিতে পারবো না, মানে আমি উপরের দিকে নিলাম, এটা করতে পারবো না। আমি হয়তো বা পাশ দিয়ে একটু বাড়াইতে পারি আমার প্রয়োজনের সুবিধার্থে, কিন্তু আমি অবশ্যই উপরে এভাবে দিতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, এবং অর্থাৎ আপার ইউটেরাইন সেগমেন্টে এভাবে নিতে পারবো না, এবং কন্ট্যাক্টেড পেলভিস থাকলে আমরা জানি যে এটা রিকারেন্ট বা বারবার সিজার সেকশনই করতে হবে, আমি নর্মাল ডেলিভারি করতে পারবো না। আচ্ছা, এটা একটা বিষয়। এবং সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন থাকলেও আমরা প্রেজেন্ট প্রেগনেন্সিতে তাহলেও আমরা কিন্তু ভিভ্যাক করি না।
আর রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে বাচ্চা যদি ম্যাক্রোসোমিয়া হয়, অনেক বড় বেবি হয়, তাহলেও আমরা আসলে ভ্যাজানাল ডেলিভারি থেকে সিজারিয়ান সেকশনই প্রেফার্ড, এবং পোস্ট টার্ম প্রেগনেন্সি, ম্যাল প্রেজেন্টেশন, স্পেশালি ব্রিচ প্রেজেন্টেশনে ব্রিচ এক্সট্রাকশন করতেও কিন্তু নর্মাল ভ্যাজানাল ডেলিভারি করা হয় না। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমি যদি ভিভ্যাক করি, মানে সিজারিয়ান সেকশনের পরের বার আমি ভ্যাজানাল ডেলিভারি ট্রাইও করি, সেটা আমি হচ্ছে কখন সেটার ফলাফল ভালো হবে, যদি প্রিভিয়াস হিস্ট্রি অফ ভ্যাজানাল ডেলিভারি থাকে। অর্থাৎ মানে বিষয়টা হচ্ছে যে একটা ভ্যাজানাল ডেলিভারি আগে একবার হয়েছে, এরকম একটা হিস্ট্রি আছে, তাহলে হচ্ছে এটার ভালো মানে প্রগনোস্টিক মার্কার বা ভালো একটা আউটকাম পাওয়া যেতে পারে। বাট যদি এমন হয় যে মায়ের পিউপোরিয়াল সেপসিস বা এন্ডোমেট্রাইটিস হয়েছিল প্রিভিয়াস সিজন সেকশনের টাইমে, তাহলে কিন্তু ইটস এ নট গুড সাইন, পরের বারে ভিভ্যাক হওয়ার চান্স অনেক কম। এবং ভিভ্যাক যখন আমরা করবো, অবশ্যই আমরা যে বেশ কিছু জিনিস মনিটর করবো, মায়ের পালস রেট ঠিক আছে কিনা, কার্ডিওটোকোগ্রাফি মনিটরিং করব, এবং আমরা স্ক্যার টেন্ডারনেস, অর্থাৎ ওই জায়গায় যে স্ক্যারটা ইউটাইন স্ক্যার তৈরি হয়েছে, মানে উইটারও আমরা হচ্ছে টেন্ডারনেস আছে কিনা, ওই জায়গায় ব্যথা আছে কিনা, এই বিষয়গুলো একটু দেখার ট্রাই করবো। ক্লাসিক্যাল যে সিজারিয়ান সেকশন, এটা হচ্ছে আমরা বলি যে সকল ক্ষেত্রে, এটা আমরা তো নর্মালি করি না, এটা অবসোলেট, এটা এখন করা হয় না, বাট কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে লোয়ার ইউটাইন সেগমেন্ট অ্যাক্সেস করা ডিফিকাল্ট, মানে আমি লোয়ার ইউটাইন সেগমেন্টের যে ইনসিশন দিয়ে বের করবো সেই সুযোগটাই নেই। যেমন যদি সার্ভিক্সে ক্যান্সার হয়, এটা একটা বিষয়, বা ইউটেরাস আর ব্লাডের মধ্যে অ্যাডেশন তৈরি হয়ে গেছে, জোড়া লাগিয়ে গেছে, সো ওই জায়গায় আমি করতে পারতেছি না। প্লাসেন্টা প্রিভিয়া যদি থাকে, এবং অনেক আর্লি প্রি টার্ম সিজারিয়ান সেকশন, কারণ আমরা জানি যে এই যে সেগমেন্ট, আপার সেগমেন্ট, লোয়ার সেগমেন্ট, এগুলো তৈরি হয় থার্ড ট্রাইমাস্টারে যায় প্রেগনেন্সির। সো এত আর্লি প্রি টার্ম টাইমে যদি সিজারিয়ান সেকশন করা হয়, সেখানে ক্লাসিক্যালি করা লাগবে, বা আপার ইউটেরাইন সেগমেন্টে ইনসিশন দেওয়া লাগবে। পেরিমোরটাম, অর্থাৎ একটা মা মরে যাবে, সো মরে যাওয়ার আগে তার পেট থেকে বাচ্চাটা বের করতে হবে। সো ওই টাইমেও কিন্তু আমরা সিজারিয়ান সেকশন করলে আমরা আপার ইউটেরাইন আপার জায়গাটাতেই করি, মানে তাড়াতাড়ি খুব দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি করা লাগবে, 4 মিনিটের মধ্যে ডেলিভারি করা লাগবে। সো ওই জন্য আমরা কিন্তু এই সিজারিয়ান সেকশনে যাইতে পারি। এবং আমরা বলি যে যদি এমন হয় যে প্রিভিয়াস হিস্ট্রি অফ সিজারিয়ান সেকশন আছে, তাহলে এক্সটার্নাল পোডালিক ভার্সন, এই টার্মগুলো তোমরা পরিচিত, আমি আগে আলোচনা করছি, হোয়াট ইজ এক্সটার্নাল পোডালিক ভার্সন, হোয়াট ইজ ইন্টারনাল পোডালিক ভার্সন। সো এই জিনিসগুলো কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড, এইগুলো আমরা করবো না, করতে পারবো না, ঠিক আছে, এটা ট্রাই করা যাবে না। এবং কন্ট্রাক্টেড পেলভিস এমন একটা কন্ডিশন যেখানে রিকারেন্ট সিজারিয়ান সেকশন লাগবে, এখানে নর্মাল ডেলিভারির কথা চিন্তাই করা যাবে না। আচ্ছা, বাট সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন যেটা, এটাতে কিন্তু মানে কন্ট্রাইন্ডিকেশন না ভিভ্যাকের, আমরা জানি এটা, এবং এখানে ভিভ্যাক পসিবল হইতে পারে। আর আমরা বলি যে সিজারিয়ান সেকশন করা হলে সেখানে ট্রানজিয়েন্ট টেকিপনি অফ নিউবর্ন হইতে পারে, পোস্টপার্টাম এন্ডোমেট্রাইটিস হইতে পারে মায়ের, এরকম বেশ কিছু কমপ্লিকেশন আছে কিন্তু। ওকে ফাইন, এখন আসো যে আমরা একটা সিজারিয়ান সেকশন হয়েছে, সো একটা মহিলার সিজারিয়ান সেকশন হয়েছে, তার ক্ষেত্রে আমরা ইন্ডাকশন অফ লেবার কীভাবে করতে পারি। এটা আমরা বলছিলাম যে মেকানিক্যাল মেথডের মাধ্যমে আমরা সার্ভিস ফার্স্টে রাইপেনিং করা ট্রাই করতে পারি, পরবর্তীতে অক্সিটোসিন দিতে পারি, এবং এইভাবে আমি করতে পারি। অ্যানেস্থেশিয়া আমরা জানি যে অবশ্যই সিজারিয়ান সেকশন করার সময় স্পাইনাল অ্যানেস্থেশিয়া দিতে হবে। আর আমরা এপিডুরাল অ্যানেস্থেশিয়া ইউজুয়ালি হার্ট ডিজিজ বা প্রেগনেন্সি ইন্ডিউসড হাইপারটেনশন, মানে প্রিএক্লাম্পসিয়া, একলাম্পসিয়া, এইগুলোর ক্ষেত্রে দেওয়া যেতে পারে। আর কখন আসলে জেনারেল অ্যানেস্থেশিয়া দিতে হবে, যদি ফেটাল ডিস্ট্রেস থাকে, কনভালশন থাকে, এই সকল ক্ষেত্রে মেইনলি আমরা জেনারেল অ্যানেস্থেশিয়া দিতে পারি। আর তবে কিছু প্রসিজার করার সময় জেনারেল অ্যানেস্থেশিয়া কিন্তু ইউজ হয়, যেমন ইন্টারনাল পোডালিক ভার্সন, ইউটেরাইন ইনভার্সন। আমরা পড়ে আসছি যে ইউটেরাইন ইনভার্সনে কী হয়, আমরা ম্যানুয়াল রিপ্লেসমেন্ট অফ ইউটারাস করার ট্রাই করি, ভিতরে ইউটারাসটা দিয়ে আসি, ইউটারাসটা এভাবে বাহিরে বের হয়ে আসছে, আমি ভিতরে আবার ঢুকাই দিব। সো এই জন্য আমরা যদি এমনিতে না ঢুকে, তাহলে আমি জেনারেল অ্যানেস্থেশিয়ার আন্ডারে করতে পারি, শর্ট অ্যাক্টিং জেনারেল অ্যানেস্থেশিয়া। এবং আমরা প্লাসেন্টা ম্যানুয়ালি যখন রিমুভ করবো, প্লাসেন্টা নর্মালি আমরা কন্ট্রোল কন্ট্রাকশন সিসিটির মাধ্যমে রিমুভ করার ট্রাই করি, বাট স্টিল যদি সেভাবে না হয়, তাহলে আমরা ম্যানুয়াল রিমুভাল, অর্থাৎ একেবারে ভিতরে হাত ঢুকে আমরা প্লাসেন্টাটা বের করে আনবো জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে, এটা করতে পারি। সো এই প্রসিজারের ক্ষেত্রেও কিন্তু জেনারেল অ্যানেস্থেশিয়া ইউজ করা হয় অবস্টেট্রিক্সে। হ্যাঁ, আর আরেকটা ইম্পর্টেন্ট কথা যে দেখো, প্রেগনেন্সি আমরা যখন সিজারিয়ান সেকশন করবো, আমরা কীভাবে আসলে একটা পেশেন্টকে ম্যানেজ করে তারপর আমি সিজারের জন্য পাঠাবো, এটা ইম্পর্টেন্ট। আমি একটা পেশেন্ট যখন সিজার করে ফেলবো, তখন তার পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট কী হবে, কীভাবে পোস্ট অপারেটিভ অর্ডার লিখবো, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সো সিজার করার আগে আমার কিন্তু অবশ্যই যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে আমার হোয়াইট বোর্ড ক্যানুলা ওপেন করতে হবে, এবং এক্ষেত্রে অবশ্যই বলা হয় যে 18G ক্যানুলা, এটা কিন্তু অবশ্যই মানে অ্যাটলিস্ট 18G, যেটা গ্রিন কালার ক্যানুলা, এটা ইউজ করা হয়, মানে 22-23 এরকমগুলো না, 18G মিনিমাম এটা লাগবে। আচ্ছা, এটা গেল। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে হার্টম্যান সলিউশন দেওয়া হবে, সো এইভাবে ম্যানেজ করতে হবে। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট, পেশেন্টের অবশ্যই, পেশেন্টের যদি কোনো কমপ্লিকেশন থাকে, পেশেন্টের কী কী হইতে পারে, ধরো প্লাসেন্টা প্রিভিয়া আছে, এখন পেশেন্টের কী কী প্রবলেম হইতে পারে, পেশেন্টের মানে ইনফর্ম রিটেন কনসেন্ট নিতে হবে, এই বিষয়গুলো তো থাকবে। পেশেন্টের কমপ্লিকেশন সম্পর্কে পেশেন্টের অবগত করতে হবে, আপনার এই প্রবলেমগুলো হইতে পারে,
এগুলা সব ফর্মালিটিস পূরণ করার পরে পেশেন্টকে আমি ঢুকাবো ওটিতে ঢুকানোর পরে কিন্তু আমি পেশেন্টের এই এই যে বললাম যে হার্টম্যানস সলিউশন দেওয়া বা এই যে ক্যানুলা হোয়াইট বোর্ড ক্যানুলা ওপেন করা এবং আমার যে অ্যানেস্থেশিয়া যে দিবে উনি পেশেন্টের পালস বিপি সব কিছু তো মনিটর করবে এবং তার পাশাপাশি অ্যানেস্থেশিয়া দিবে এবং পরবর্তীতে পোস্ট অপারেটিভ কন্ডিশনগুলোতেও কিন্তু অনেকগুলো ম্যানেজমেন্টের বিষয়াদি থাকে, এগুলো আমরা সুন্দর করে গাইড বুক টেক্সট বুক এগুলো থেকে পড়ে নিব।